এইবারে হলফনামায় যে শপথ করা হচ্ছে, একটা মানুষ শপথ করে যে মানে সম্পদগুলো দিয়েছেন, সেটা কি আসলে মানে আপনার কাছে কি মনে হয় কতখানি যৌক্তিক? মানে রাষ্ট্রের এখন মোটামুটি ধরে নেওয়া হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার মোট সম্পদের তার বার্ষিক আয় সব মিলিয়ে 6,76,000 টাকা, মাসে পরে 50,000 সামথিং। সম্ভব? আমি শুরু করছি একটা জিনিস দিয়ে, মানে হলফনামার ক্ষেত্রে তো হলফ আছে, যে শপথের প্রশ্ন আছে, কিন্তু আমরা যদি নর্মালি একটা কথা বলি, আমরা এটা আসলে এত অবাক হচ্ছে কেন আমি যদি এই প্রশ্ন করি? এটা হলফনামা বলেই, তাই তো? হ্যাঁ। আমাদের ইনকাম ট্যাক্স, আপনি কি শপথ করে মিথ্যা বলবেন? ইনকাম আমি সেটা সরে রাখি, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যদি বলি, আপনি ইনকাম ট্যাক্সেও মিথ্যা তথ্য দেওয়া, সম্পদ গোপন করা ফৌজদারি অপরাধ তো, তাই না? না, আইনে তো আপনারা বেঁচে যাচ্ছেন, কিন্তু আইনের কথা বলছি না, নৈতিকতা সরিয়ে রাখি। মানে আমি ইনকাম ট্যাক্সের প্রসঙ্গটা কেন আনলাম, বাংলাদেশে ইনকাম ট্যাক্সের অবস্থাটা কি? আমাদের চারপাশে এই যে ভাই লয়ার, প্রচুর উপার্জন করেন লয়ার, কিছু কিছু প্রফেশন, আমার প্রফেশন, আমি ডাক্তারি করি না, আমার প্রফেশনের মানুষও অনেক বৈধ ইনকাম, প্রচুর টাকায় আর্ন করেন। কিন্তু আপনি কি মনে করেন এই প্রফেশনের মানুষও ঠিকঠাক মতো ইনকাম ট্যাক্স দেয়? না, দেয় না। নো ওয়ে, নো ওয়ে। বাংলাদেশে ব্যক্তি খাতের সর্বোচ্চ করদাতা ছিলেন কাউস মিয়া, হাকিমপুরি জর্দা ফ্যাক্টরির মালিক। ইয়ার্স আফটার ইয়ার্স, উনি যতদিন বেঁচে ছিলেন উনি সর্বোচ্চ কর দিতেন। বাংলাদেশে উনিই কি সবচেয়ে ধনী ব্যক্তি? উনি ওনার করটা ঠিকঠাক মতো দিতেন, ফলে উনি সর্বোচ্চ করদাতায় পরিণত হয়েছিলেন। হ্যাঁ, আমি আপনার সাথে এই জায়গায় একমত, এটা নিয়ে আমরা একটু বেশি শোরগোল করব, কারণ আপনি এটা হলফ করছেন। তাহলে আমি প্রথম বলতে চাচ্ছি, হলফ করছেন এবং পাশাপাশি আপনি বাংলাদেশের প্রধান নির্বাচিত হতে যাচ্ছেন এবং বাংলাদেশের প্রধান হবেন, এবং যে যে এমপি হবে সে ওই এলাকার প্রধান হবেন, তাকে তো আদর্শিকভাবে আমরা মানতে চাই। আমরা এটা নিয়ে আমি আসছি ওই জায়গায়। প্রথম হচ্ছে এই অস্বচ্ছতা আমাদের সমাজে, এই অস্বচ্ছতা আমাদের সমাজে এটা যেহেতু আছে, এখন আমরা এটা নিয়ে বেশি শোরগোল করবো? উত্তর হচ্ছে করব। আমি আপনার সাথেই একমত যে সব প্রধানের কথা বাদ দেন, যিনি একজন জনপ্রতিনিধি হতে যাচ্ছেন, নিঃসন্দেহে তিনি সংসদে আইন প্রণেতা হবেন। মানে সংসদে তো আসলে ওই চাল ডাল দেব নাকি টিয়ার কাবিখা দেব না রাস্তা বানাবো, আপনি আইন প্রণয়ন করতে যাচ্ছেন এবং আপনি একটা বেআইনি কাজ করছেন, শুরুই করছেন বেআইনি কাজ দিয়ে। সো এটার ইম্প্যাক্ট ইজ ভেরি হাই। এবং আমি জেনারেলি বলছি, স্পেসিফিক কোনো ধরারও দরকার নেই, আমি যাচাই বাছাই ছাড়া, এটা আমাদের পারসেপশন থেকে কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এগুলো প্রায় সবগুলোই আসলে সঠিক না। এটার মধ্যে আপনি 2-4টা পেয়ে থাকতে পারেন যেটা এক্সেপশন, কিন্তু যিনি অনেক দেখিয়েছেন, তিনিও মানে আপনি যদি প্রায় সবগুলো, তার মানে কি আমরা আগামী সংসদে একটা অনৈতিক সংসদ গঠন করতে যাচ্ছি? নৈতিকতার প্রশ্ন আছে, নৈতিকতার প্রশ্ন আছে। এখন আমি আবার অন্য একটা জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে আমরা এই যে কথাগুলো বলছি, আমরা বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময় আপনাদের অনেককে আমি বলতে শুনি, 5 আগস্ট পরবর্তী সময় কি এটা হওয়া ঠিক হয়েছে? পারহ্যাপস আই এম দ্য অনলি পারসন, আমার রেকর্ড আছে, যেহেতু প্রচুর টকশো করেছি। আমি তো এরকম কিছু ভাবিই নেই, আমি তো এরকম কিছু এক্সপেক্টই করি নাই। কেন এক্সপেক্ট করেননি আপনি? কারণ যে 5 আগস্টকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে, যে 5 আগস্টের পর বাংলাদেশ একদম নতুন করে সবাই পুরনো মানুষগুলো সব ছেড়ে ছুড়ে আমরা সঠিক মানুষ হয়ে যাব, এই ছিল উদ্দেশ্য। ইটস নট কারেক্ট। এই আলাপগুলো হয়েছে কারণ শেখ হাসিনাকে আমরা পতন ঘটাতে প্রচুর মূল্য দিয়েছি। যে আপনি বললেন এতগুলো জীবন, এত মানুষ আহত হলো, সব কিছুর কারণে আমাদের এক্সপেকটেশন অনেকের মধ্যে তৈরি হয়েছে এবং আমরা ওটা চাপিয়ে দিয়েছি। আমার কাছে চাওয়া যেটা ছিল, দ্যাট ওয়াজ ভেরি সিম্পল, শেখ হাসিনাকে সরাতে হতো, কারণ উনি আমাদের ডেমোক্রেটিক প্রসেসটাকে, বেসিক ডেমোক্রেটিক প্রসেসটাকে বন্ধ করে দিয়েছিলেন। নির্বাচন যখন বন্ধ করেন তখন আপনাকে শেখ হাসিনা হয়ে উঠতে হবে, উপায় নেই। যে কোনো সরকার, যে কোনো শাসক যদি শেখ হাসিনার মতো করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়, আপনি যে কোনো স্বৈর শাসককে দেখেন, আরব স্প্রিংয়ে যাদের পতন হয়েছে প্রত্যেকে শেখ হাসিনা ছিল, আপনাকে শেখ হাসিনা হয়ে উঠতে হবে। সো আমরা তাকে সরাতে চেয়েছি, সরিয়ে আমাদের প্রসেসটা চালু করার জন্য। আমি এর বেশি কিছু এক্সপেক্ট করি নাই, কারণ আমি মনে করি সমাজের এই পরিবর্তনগুলো খুবই স্লোলি ঘটে, চাইলেই পারা যাবে না, খুব স্লোলি ঘটে, এটাই হচ্ছে মূল ব্যাপার। এই জন্য দেখুন, এই যে আজকে যে আলাপটা আসলো, আমি একটা জিনিস পড়ে শোনাই, ভেরি ইন্টারেস্টিং। বিবিসি বাংলা 6 মে 2024 উপজেলা নির্বাচনেও তো হলফনামা দিতে হয়। তো বিবিসি বাংলা একটা রিপোর্ট করছে, ওখানে টিআইবি কি করছে দেখুন। একজনকে খুঁজে বের করেছে, যিনি, আমি নামই পড়ছি, গাজীপুরের কাপাসিয়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশনারা সরকার। 10 বছরে তার আয় বেড়েছে 18,233 গুণ। কত? 18,233 গুণ। আচ্ছা, এই যে এই জিনিসটা ঘটতে পারলো কেন? আমি নানক নিয়ে একটা রিপোর্ট আছে গত নির্বাচনের আগে,
15 বছরে নানকের সম্পদ বেড়েছে 30 গুণ, এগুলো কিন্তু এই হলফনামায় দেয়া তথ্য তুলনা করে বলছেন আপনি, মানে এগুলো মিথ্যা, তারপরও আপনি কিন্তু এই তথ্যটা পেলেন। নানকের 15 বছরে মানে 8 সালের থেকে, মানে প্রথম 8 সালের নির্বাচনের পর থেকে এই যে উনি যে এবার এসে 24-এ নির্বাচন করতে যাচ্ছিলেন, তখন তার এই 15 বছরে 30 গুণ তার সম্পদ হয়ে গেছে। তার মানে আমি যে আপনার বক্তব্যটাই ধরি যে আওয়ামী লীগ আমলে এটা চরমভাবে চলেছে, যে মানুষের 100, 150, 200, 3000, 5000 গুণ পর্যন্ত সম্পদ বেড়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে যদি আপনি 5 আগস্ট নিয়ে আপনার খুব এক্সপেকটেশন না, তাই তো আমি ধরে নিলাম আপনার ঠিক আছে, আপনার কাছে এখন যে ধারা চলছে সেই ধারাতে কি কোনো চেঞ্জ দেখবো? আমি 100% নিশ্চিত আমি চেঞ্জ দেখবো। কেন বলছি এটা? আমি ট্রাই বলছি। ধরুন আমরা 4টা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করব, এই যে আমরা এই শোরগোল করছি, এত কথাবার্তা বলছি, প্রশ্ন ফেস করতে হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি চাইলেই এটা ঠেকিয়ে রাখতে পারেন না, এটা নিয়ে অ্যাম্প্লিফিকেশন হয়। কেউ একজন বলেছিল আমার বাড়ির সবচেয়ে গরিব ঘরটা আমার, টিনের ভাঙাচোরা বাড়িটা আমার, এরপর আপনি এসে হঠাৎ করে বলেন আমি এত হাজার টাকা ইনকাম করে, আপনি হলফনামা যখন দিচ্ছেন দুটোই রয়ে গেছে, দুটো পাশাপাশি দিয়ে ইনফ্যাক্ট আপনার সামনে এখন চলে আসছে। ফলে নির্বাচন যদি আমরা কেউ ম্যানিপুলেট করতে না চাই, এই জিনিসগুলোকে সতর্ক হতে হবে, কারণ এভাবে এই জিনিসগুলো ধাপে ধাপে কমবে। এবং আমি মনে করি এগুলো গ্র্যাজুয়াল প্রসেস। একটা সমাজের মধ্যে যেই রোগ এক্সিস্ট করে, আমরা চাই বা না চাই, আমাদের যারা এমপিরা আছেন, যারা আইন প্রণেতারা হবেন, কাগজে কলমে তাদের অনেক উন্নত চরিত্রের হওয়ার কথা, কিন্তু বাস্তবতা আমি যদি খোলাখুলি বলি, র্যাদার আমাদের ওভারঅল এথিক্যাল স্ট্যান্ডার্ডের চাইতে বরং অনেক ক্ষেত্রেই তাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড নিচুতে। সো দিস আর দ্য রিয়ালিটিস, এটা মানতে হবে। আপনি মানছেন এটা? আমি মানছি, আমি মেনে বলছি অনেকেরই নিচুতে আমাদের অ্যাভারেজ এথিক্যাল স্ট্যান্ডার্ড, এটা মানছি। কিন্তু দিস ইজ দ্য প্রসেস। আমি রিপিট করছি যে কথাটা বারবার। এখানে এসে কেউ না, আমরা একসময় খুব বলতাম না 1-11 যখন হলো, বা এই সরকারের সময়ও হলো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, একাডেমিক, এটা সেটা হয় না। আমাদের এই পলিটিশিয়ান আছে, এই পলিটিশিয়ানদের মধ্যে এই স্খলন আছে, এই প্রবলেমস আছে। মানে একটা এমপি হওয়ার জন্য এত ক্রেজিনেস কেন? সবাই জনসভা করার জন্য এত পাগল, সেইটা কেন? এমপি হওয়ার জন্য এত ক্রেজিনেস কেন? মানে আমি জনসেবা করতে চাই, কোটি কোটি টাকা খরচ করে ফেলছি, আমি এত জনসেবক বাংলাদেশে? নো ওয়ে। বিরাট একটা অংশের কাছে, সবার কথা বলছি না, বিরাট একটা অংশের কাছে এমপি হয় এ বিজনেস, বিগ বিজনেস। সো ইটস ইনভেস্টমেন্ট। আমি এটা জানতে চাচ্ছিলাম। জি, এখন এই যে বিজনেস, এটা আমরা কিন্তু সবার কাছে পানির মতো একদম স্বচ্ছ, যে এখনকার বেশিরভাগ রাজনীতিবিদ আসলে তারা রাজনীতি করেন না, এটা ব্যবসা হিসেবে নিয়েছেন। সেই জায়গাটাকে রেস্ট্রিকশন দেওয়ার মতো কোনো জায়গা দেখছেন কিনা আপনি? এগেইন নির্বাচন, গণতন্ত্র। কেন? ধরুন আমরা যে জায়গায় এসেছি, আমরা কেন পারছি করতে এটা? আমরা পারছি করতে এতদিন, বিশেষ করে গত 15 বছরে পরিস্থিতিটা বেশি খারাপের জায়গায় চলে গেছে। এখন কি দাঁড়াবে আমি এবার আপনাকে বলি। সামনের দলগুলোর বিপদ আছে, কিন্তু এটা যে ক্ষমতায় যাবে তারও বিপদ আছে। ধরুন কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে, ধরলাম বিএনপি ক্ষমতায় গেছে, কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে বিএনপির একজন এমপির অনিয়ম দুর্নীতি হয়েছে, উনি তো টাকা বানাতে চান, অনিয়ম দুর্নীতি হয়েছে ধরে নিলাম। আগে এটা জাতীয় পত্রিকায় যদি আসতো সারা দেশ জানতো। এখন কি হবে বলুন তো? একটা কনস্টিটিউয়েন্সিতে একজনের কোনো অপকর্ম যদি প্রমাণিত হয়, এটা সারা দেশে ছড়িয়ে যাবে। অল্টারনেটিভ বা সোশ্যাল মিডিয়া সেই জায়গায় নিয়ে যাবে। সেই কারণে দেখা যাবে দলের যে হাইকমান্ড, তাকে বার দিতে হবে। নো ওয়ে। ইনফ্যাক্ট এটা জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, প্রত্যেকটা দলকে এগুলো বাদ দিতে হবে, কারণ আপনি দিনের শেষে চাইবেন আবার নির্বাচিত হতে। সুতরাং মোটা দাগে আপনি সুশাসন নিশ্চিত না করলে, আবারও বলছি, বাংলাদেশ কালকেই নির্বাচন হলেই যে সব এগুলো শুধরে যাবে তা না। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি আজ যদি বাংলাদেশে 4টা নির্বাচন হতে পারে 20 বছর পর, আজকের যে আলোচনা, সেই আলোচনা অনেক অপ্রাসঙ্গিক। আমি বুঝতে পারছি, আপনার কাছে আসবো একেবারে। আপনি যেটা বললেন না যে একটা কম্পিটিশন থাকবে, যে আমাকে নির্বাচিত হতে হবে, আমার কাছে কি মনে হয় যে বাংলাদেশের এখন যে, আমি একটা ছোট উদাহরণ দিয়ে দিই। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবির যেভাবে তাদের জায়গা তৈরি করেছে স্টুডেন্টদের, এখনও না, শেখ হাসিনার সময়ে ঢাকার বাইরে থেকে একটা স্টুডেন্ট আসছে, একটু নিম্ন মধ্যবিত্ত গরিব, তাকে কোচিংয়ে হেল্প করা, তাকে একটু মেসে থাকতে দেয়া, তার হলে কোনো কিছু দরকার আছে কি না, তাকে একটা ফ্যান দেয়া, একটা ওয়াটার ডিসপেন্সার দেয়া, এগুলো দিয়ে টিয়ে দিনের শেষে আপনি খেয়াল করবেন এটাই আবার আরেক সংগঠন, ছাত্র দল টু সাম এক্সটেন্ট, এই ডাকসুতে হারার পর সে করা শুরু করেছে। এভাবেই ডেমোক্রেসি কাজ। না, কিন্তু এখন আমরা